আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি। অর্থাৎ যদিও তোমাদের এই চ্যাপ্টারটি তোমাদের 9-10 এর বোর্ড বই খনিজ সম্পদ ও জীবাশ্ম নামে পরিচিত, এমন একটি চ্যাপ্টার নিয়ে আজকে তোমাদের সামনে প্রথম ক্লাস শুরু করছি আমরা। নিশ্চয়ই তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে আগে জেনেছো, অনেকেই হয়তো জেনেছো চ্যাপ্টারটি অনেক সহজ, অনেকে জেনেছো চ্যাপ্টারটি অনেক কঠিন। আমরা আজকে তোমাদেরকে এই অর্গানিক কেমিস্ট্রি আসলে চ্যাপ্টারটি কেমন, সহজ নাকি কঠিন, এবং এই চ্যাপ্টারটি কতটুকু গুরুত্বপূর্ণ, অর্গানিক কেমিস্ট্রি বিষয়টা কি, এটা নিয়ে কেন এত আলোচনা করা হয়, আমরা সব বিষয় একদম ডিটেল আলোচনা করব ইনশাল্লাহ। 9-10 লেভেলে মোট 12টি চ্যাপ্টার রয়েছে। এর মধ্যে প্রথম থেকে দশম চ্যাপ্টার পর্যন্ত এইটাকে বলা হয় অজৈব রসায়ন বা ইনঅর্গানিক কেমিস্ট্রি, এবং চ্যাপ্টার 11তম মেইনলি এটা, এবং 12তম চ্যাপ্টার যেটা রয়েছে, এই দুটি চ্যাপ্টার মূলত জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে অজৈব রসায়ন কি? আসলে অজৈব রসায়নের তেমন কোনো ডেফিনেশন নাই। যেটা জৈব রসায়ন না সেটা হচ্ছে অজৈব রসায়ন। প্রথমত জৈব রসায়ন জিনিসটা কি এটা বোঝার জন্য আমাদের যেটি করতে হবে, আগে জানতে হবে জৈব রসায়ন বা অর্গানিক এই নামটা আসলে কোথা থেকে আসছে। প্রায় 1600 থেকে 1700 সালের দিকে হবে। ওই সময় মানুষজন মনে করত যে উদ্ভিদ বা প্রাণীদেহ থেকে, অর্থাৎ যাদের জীবন আছে তাদের থেকে যেসব যৌগ পাওয়া যায় তাদেরকে বলা হয় জৈব যৌগ। আর ঠিক ওইখান থেকেই নাম আসছে জৈব, অর্থাৎ জীবন আছে এমন সোর্স থেকে যে যৌগগুলো কালেক্ট করা হয় তারা হচ্ছে জৈব যৌগ, এবং জীবন নাই অর্থাৎ খনি থেকে যেসব যৌগ কালেক্ট করা হয় সেটা হচ্ছে অজৈব যৌগ। খনি বলতে আমরা আসলে কি বুঝি? খনি বলতে আমরা বুঝি ভূপৃষ্ঠ, ভূগর্ভ এবং পানি। যেমন ধরো খাবার লবণ NaCl তোমাদের অত্যন্ত পরিচিত একটা যৌগ, এটা সমুদ্রের পানিতে পাওয়া যায়। এটা জীবন আছে এমন কোনো কিছু থেকে কিন্তু কালেক্ট করা হয় না, তাই এটা হচ্ছে একটা অজৈব যৌগ। অন্যদিকে ধরা যাক আমরা অনেক নাম শুনেছি অ্যাপেল সিডার ভিনেগার। এই অ্যাপেল সিডার ভিনেগার কিন্তু আমরা অ্যাপেল থেকে পাই, অর্থাৎ অ্যাপেল একটা উদ্ভিদ থেকে পাওয়া একটা পদার্থ যেখান থেকে আমরা একটা যৌগ সংগ্রহ করছি, এবং সেটি হচ্ছে জৈব যৌগ। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম প্রথম দিকে জৈব যৌগের ইতিহাসের শুরুর দিকে মানুষজনের ধারণা ছিল উদ্ভিদ বা প্রাণীদেহ অর্থাৎ জীবন আছে এমন কোনো কিছু থেকে যেসব যৌগ পাওয়া যায় তারা জৈব যৌগ, খনি থেকে যেসব যৌগ পাওয়া যায় তাদেরকে অজৈব যৌগ বলে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, খনিতে কিন্তু জীবাশ্মও পাওয়া যায়। এই জীবাশ্মগুলো কি? যেমন পেট্রোলিয়াম, যেটাকে আমরা ক্রুড অয়েল বলি, কয়লা। তুমি চিন্তা করে দেখো এই কয়লাগুলো কিভাবে তুমি খনিতে পেয়েছো। বহু বছর পূর্বে গাছপালা, ভূমিকম্প বা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের জন্য মাটির নিচে চাপা পড়ে কয়লার খনি তৈরি হয়। নিশ্চয়ই এটা মাটির নিচে পাওয়া যায়, আমরা মনে করি এটা খনিজ পদার্থ, কিন্তু এটা যেহেতু জীবাশ্ম, এর প্রকৃত উৎস কিন্তু উদ্ভিদ দেহ, তাই এই কয়লা হচ্ছে জৈব যৌগ। একইভাবে ক্রুড অয়েল, যেগুলো পেট্রোলিয়াম তেল, এগুলোও কিন্তু বহু বছর পূর্বে কোনো প্রাণী মাটির নিচে চাপা পড়ে তার দেহ থেকে এই তেলের সৃষ্টি হয় বা ক্রুড অয়েলের তৈরি হয়। আমরা এমনটা ইতিহাস থেকে জানি বা বিজ্ঞান থেকে জানি। আর এইগুলোর প্রাথমিক সোর্স তোমার কাছে খনি মনে হলো, এগুলোর প্রকৃত সোর্স কিন্তু প্রাণীদেহ। তাই আমরা বলতেই পারি যে জীবাশ্ম যারা তারা তাদেরকে খনিতে পাওয়া যায়, কিন্তু তারা হচ্ছে জৈব যৌগ। ওকে, জৈব যৌগ কি এটা আরো ভালো বোঝার জন্য আমরা জৈব যৌগের কিছু ইতিহাস জানি। এখানে লেখা আছে দেখো 1675 সাল, এটা ইন্টারনেট থেকে নেওয়া একটি সাল। একজন বিজ্ঞানী যার নাম নিকোলাস লেমেরি, তিনি প্রকৃতি থেকে পাওয়া যত যৌগ আছে সবগুলোকে 3 ভাগে ভাগ করেন। একটা হচ্ছে উদ্ভিজ্জ, প্রাণীজ এবং খনিজ। অর্থাৎ তিনি মনে করেন উদ্ভিদ দেহ থেকে যেসব যৌগ পাওয়া যায় তাদেরকে বলা হয় উদ্ভিজ্জ, এবং প্রাণীদেহ থেকে যেসব যৌগ পাওয়া যায় তাদেরকে বলা হয় প্রাণীজ, এবং খনি থেকে যেসব যৌগ পাওয়া যায় তাদেরকে বলা হয় খনিজ। ঠিক তারপরে 1784 সালে রসায়নবিদ্যার জনক অ্যান্টনি ল্যাভোসিয়ে এই কথাগুলোকে আরও গ্রহণযোগ্যতার জায়গায় নিয়ে যান। তিনি বলেন যে যেসব জৈব যৌগ উদ্ভিদ দেহ থেকে তুমি পাবা তাতে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন থাকে, এবং যেসব জৈব যৌগ তুমি প্রাণীদেহ থেকে পাবা সেসব জৈব যৌগে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই 3টা মৌল তো থাকেই, পাশাপাশি নাইট্রোজেন, ফসফরাস, হ্যালোজেন এবং সালফার থাকতে পারে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে এক্স লেখা আছে, এক্স দিয়ে হ্যালোজেন বোঝায়, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদিকে বোঝায়। তো চলো এবার আমরা ল্যাভোসিয়ের এই কথাটির
মিল বাস্তবে খুঁজে দেখি। যেমন কিছুক্ষণ আগে আমরা বললাম ভিনেগার পাই আমরা আপেল থেকে বা অ্যাপেল থেকে। এই ভিনেগার মূলত হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তুমি খেয়াল করে দেখো, এই অ্যাসিটিক অ্যাসিড যেহেতু উদ্ভিদ সোর্স থেকে পাওয়া যৌগ, তাই এর মধ্যে দেখো কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। এছাড়াও আমরা সবাই জানি আমাদের প্রাণীর ইউরিনে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন রয়েছে। অর্থাৎ আমরা জানি প্রাণীর ইউরিন থেকে কিন্তু ইউরিয়া পাওয়া যায়। তোমরা নিশ্চয়ই ইউরিয়ার সংকেত সবাই জানো। তাহলে ইউরিয়ার সংকেত কি দেখো, H2NCO NH2। এবার এটা নিয়ে একটু চিন্তা করে দেখো যে ইউরিয়ার গঠনটা কেমন। খেয়াল করি আমরা এখানে কার্বন আছে দেখো, তারপর হাইড্রোজেন আছে, এরপর অক্সিজেন আছে, সঙ্গে কিন্তু নাইট্রোজেন আছে। অর্থাৎ প্রাণীদেহ থেকে যে জৈব যৌগ আমরা পাবো তাতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়াও নাইট্রোজেন, ফসফরাস, হ্যালোজেন বা সালফার থাকতে পারে। অর্থাৎ আমরা ল্যাভোসিয়ের কথার মিল খুঁজে পাই। এবার আমরা জানবো ওই সময়ের একজন প্রভাবশালী বিজ্ঞানীর কথা, যার নাম হচ্ছে বার্জেলিয়াস। তিনি 1808 সালে বলেন সজীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগকে জৈব যৌগ বলে এবং নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগকে অজৈব যৌগ বলে। এই কথাগুলো আমরা আগে থেকেই জানতাম এবং আমাদের ধারণা, ইতিহাস ঘেঁটে আমরা যা বুঝি, 1808 সাল থেকে 1815 সাল পর্যন্ত বিজ্ঞানী বার্জেলিয়াস পরীক্ষাগারে জৈব যৌগ তৈরি করার হয়তোবা অনেক চেষ্টা করেন, কিন্তু তিনি 1815 সাল পর্যন্ত পরীক্ষাগারে কোনো জৈব যৌগ তৈরি করতে না পারার কারণে 1815 সালে এসে তিনি বলেন জৈব যৌগ শুধুমাত্র সজীব বস্তু থেকে পাওয়া যায়। অর্থাৎ এর আগে যত বিজ্ঞানী বা গবেষক যারা জৈব যৌগ সম্পর্কে মন্তব্য করেছেন তারা সবাই বলেছেন জৈব যৌগ সজীব বস্তু থেকে পাওয়া যায়, কিন্তু পরীক্ষাগারে এটা তৈরি করা যায় না, এই ব্যাপারে কেউ কখনো বড় গবেষণা করে কোনো মন্তব্য করেন না। কিন্তু বার্জেলিয়াস তার গবেষণার পরে তিনি যখন জৈব যৌগ তৈরি করতে সফল হন নাই, তখন তিনি মন্তব্য করেই বসেন যে জৈব যৌগ শুধুমাত্র সজীব বস্তু থেকেই পাওয়া যাবে, নির্জীব বস্তু থেকে এটা পাওয়া যাবে না এবং এটা পরীক্ষাগারেও তৈরি করা যাবে না। এবং তিনি তার এই মতবাদের নাম দেন প্রাণ শক্তির মতবাদ, যাকে ইংরেজিতে বলা হয় দ্য ভাইটাল ফোর্স থিওরি। এবার আমরা শেয়ার করব একটি মজার ঘটনা। একজন ব্যক্তি বা একজন বিজ্ঞানী যিনি ছিলেন বার্জেলিয়াসের অ্যাসিস্ট্যান্ট বলতে পারো বা স্টুডেন্ট, যার প্রকৃত নাম ফ্রিডরিখ ভোলার, যদিও ইংরেজিতে তাকে উহলার উচ্চারণ করা হয়। জার্মান ভাষায় ডাব্লিউ এবং অ কে ভ বলা হয়। এর প্রকৃত নাম হচ্ছে ভোলার, যেটা ইংরেজিতে আমরা বলি উহলার। এই ফ্রিডরিখ ভোলার বা উহলার ছিলেন বার্জেলিয়াসের অ্যাসিস্ট্যান্ট। 1828 সালে তিনি কোনো উদ্দেশ্য ছাড়াই ল্যাবে গিয়ে লেড সায়ানেটের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করেন। ফলে অ্যামোনিয়াম সায়ানেট এবং লেড ক্লোরাইড উৎপন্ন হয়। তারপর তিনি প্রাপ্ত অ্যামোনিয়াম সায়ানেটকে যদি তাপ না দিতেন তাহলে হয়তোবা আমাদেরকে এত কষ্ট করে অর্গানিক পড়া লাগতো না। তিনি অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দেওয়ার পর দেখতে পান ইউরিয়া তৈরি হয়। এটি একটি বিস্ময়কর ঘটনা ছিল, কারণ তার গুরু বা তারই শিক্ষক বার্জেলিয়াস মনে করতেন পরীক্ষাগারে কোনো জৈব যৌগ তৈরি করা যায় না। কিন্তু ফ্রিডরিখ ভোলার যে উদ্দেশ্যবিহীনভাবে এই কাজটি করতে গিয়ে পরীক্ষাগারে ইউরিয়ার মতো একটি যৌগ তৈরি করেন, যা একটি জৈব যৌগ। তখন যেহেতু ফ্রিডরিখ ভোলারের সামাজিক গ্রহণযোগ্যতা বার্জেলিয়াসের মতো ছিল না অত বেশি, তাই অনেকেই হয়তো মনে করেন যে না, এরকমভাবে পরীক্ষাগারে জৈব যৌগ তৈরি করা যেতেই পারে। আবার অনেকেই হয়তো মনে করেন যে পরীক্ষাগারে জৈব যৌগ তৈরি করা হয়তোবা যায় না, কোনোভাবে এই যৌগ হয়ে গিয়েছে। তখন এটা নিয়ে ব্যাপক গবেষণা হয় কিভাবে পরীক্ষাগারে জৈব যৌগ তৈরি করা যায় বা আদৌ আর কোনো জৈব যৌগ পরীক্ষাগারে তৈরি করা সম্ভব কি না। তখন দ্বিতীয় ব্যক্তি হিসাবে সফল হন বিজ্ঞানী এইচ কোপ, যিনি পরীক্ষাগারে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন মিলিয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করেন। তাহলে কি দাঁড়ালো? বার্জেলিয়াসের প্রাণশক্তির মতবাদ দূর করলেন কে? ফ্রিডরিখ ভোলার। এবং বার্জেলিয়াসের প্রাণশক্তির মতবাদ চিরতরে দূর করলেন কে? বিজ্ঞানী এইচ কোপ। এবং পরীক্ষাগারে তৈরিকৃত প্রথম জৈব যৌগের নাম কি হলো? ইউরিয়া। আর পরীক্ষাগারে প্রথমবারের মতো জৈব যৌগ তৈরি করতে পারায় ফ্রিডরিখ ভোলারকে বলা হলো জৈব রসায়নের জনক। এই হচ্ছে জৈব যৌগের প্রাথমিক ইতিহাস। এবার আমরা জানবো জৈব যৌগের সংখ্যা কত। দুনিয়াতে মনে করা হয় যে মোট যৌগের সংখ্যা হচ্ছে 81 লক্ষ, তার মধ্যে 80 লক্ষই জৈব যৌগ। কি শুনে অবাক হচ্ছ তাই না? হ্যাঁ, সত্যি 81 লক্ষ জৈব যৌগের মধ্যে মাত্র 1 লক্ষ যৌগ হচ্ছে
অজৈব যৌগ এবং 80 লক্ষ যৌগ হচ্ছে জৈব যৌগ। তাই একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, তুমি ভবিষ্যতে সায়েন্সের যত পড়াশোনা করবে তার বেশিরভাগই হচ্ছে মানুষের কল্যাণের জন্য, এবং উদ্ভিদ বা প্রাণীদেহে যত যৌগ তুমি দেখতে পাবে সব যৌগ কিন্তু জৈব যৌগ। এবং যেহেতু 81 লক্ষ যৌগের মধ্যে 80 লক্ষই হচ্ছে জৈব যৌগ, তাই তোমার সায়েন্সের পড়াশোনায় নিশ্চয়ই কেমিস্ট্রি থাকবে, এবং কেমিস্ট্রি যদি থাকে তার বেশিরভাগ জায়গায় তোমাকে কোনো না কোনো জৈব যৌগ পড়তে হবে। সো যদি তোমার নবম দশম শ্রেণী থেকেই জৈব রসায়নের বেসিকটা অনেক বেশি ভালো না হয়, তাহলে তোমাকে পরবর্তী জীবনের পড়াশোনায় অনেক বেশি স্ট্রাগল করতে হবে। তাই চেষ্টা করতে হবে একদম ABCD থেকে অ্যাডভান্স পর্যন্ত নবম দশম শ্রেণীর অর্গানিকের যত বেসিক আছে, যত কনসেপ্ট আছে সম্পূর্ণ ক্লিয়ার করার। এবার আমরা তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করব যে এক্স্যাক্টলি আমরা উদ্ভিদ বা প্রাণীদেহ থেকে তো যৌগ সোর্সও করব না, আর ল্যাবে গিয়ে কোনো যৌগ বানিয়েও দেখব না, তাহলে আমরা আমাদের থিওরি পড়াশোনায় কিভাবে জৈব যৌগ চিনব? মনে রাখতে হবে সকল জৈব যৌগে কার্বন থাকবেই, অর্থাৎ 80 লক্ষ জৈব যৌগের মধ্যে প্রত্যেকটা জৈব যৌগের মধ্যেই কার্বন আছে। খুবই অল্প সংখ্যক যৌগ পাবা যেখানে কার্বনের সাথে হাইড্রোজেন থাকবে না, বাদবাকি সব জৈব যৌগে হাইড্রোজেন থাকবে। 9-10 শিক্ষার্থীদের জন্য বলে রাখি, একটি মাত্র যৌগ তোমার সিলেবাসে আছে যে যৌগটাতে হাইড্রোজেন নেই, শুধু কার্বন আছে, সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। আমি আবার রিপিট করছি, এই কার্বন টেট্রাক্লোরাইড ছাড়া নবম দশম শ্রেণীর সিলেবাসে তুমি যত জৈব যৌগ পাবা সবগুলাতে হাইড্রোজেন থাকবে। তার মানে বুঝলাম যে আসলে হাইড্রোজেন ছাড়া জৈব যৌগ হয়, তবে কল্পনা করা যায় না, কারণ প্রায় সকল জৈব যৌগে কার্বনের পাশাপাশি হাইড্রোজেন থাকে। এই কার্বন হাইড্রোজেন ছাড়াও জৈব যৌগে তৃতীয় মৌল হিসেবে অক্সিজেন থাকতে পারে, এরপর নাইট্রোজেন, ফসফরাস, সালফার বা হ্যালোজেন জৈব যৌগে থাকতে পারে। এই মৌলগুলোর বাইরে আর কোনো মৌল জৈব যৌগে থাকে না। পরীক্ষায় যদি আসে জৈব যৌগ কাকে বলে, তখন আমরা কি লিখব? এতক্ষণ তো আমরা জানলাম জৈব যৌগের ইতিহাস, এতক্ষণ তো জানলাম টিপস। এখন পরীক্ষার খাতায় যদি কোশ্চেন আসে জৈব যৌগ কাকে বলে, তখন আমরা কি লিখব? কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন ও এদের জাতক সমূহকে জৈব যৌগ বলে। আবার বলছি, কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন ও এদের জাতক সমূহকে জৈব যৌগ বলে। জাতক মানে কি? জাতক মানে হচ্ছে ইংরেজি নাম ডেরিভেটিভ বা বংশভূত। যেমন আমি একটু যদি বুঝিয়ে বলি, আমি বা তুমি বা তোমরা, আমরা সবাই আমাদের বাবা বা দাদাদের জাতক, অর্থাৎ তাদের থেকে আমরা আসছি। তাদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমাদের মধ্যেও আছে, কারণ আমরা তাদের বংশভূত। তাহলে জৈব যৌগ জিনিসটা কি দাঁড়ালো? যে হয় হাইড্রোকার্বন অথবা হাইড্রোকার্বনের বংশধর, অর্থাৎ হাইড্রোকার্বন থেকে তৈরি হওয়া কোনো যৌগ যাকে আমরা জৈব যৌগ বলি। এই ছিল জৈব যৌগ সম্পর্কে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে দেয়া সংক্ষিপ্ত ধারণা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।